নকটার্নাল অডিও হরর স্টেশনের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। নমস্কার, আমি দেবপ্রিয়া আম্বুলি। আজকে আমাদের আসরে রয়েছে দুটি ভৌতিক গল্প। গল্প পাঠে আমার সাথে রয়েছে ফেয়ার ফেদার চ্যানেল থেকে অনিরুদ্ধ আর সুপ্রজা আর অনিরুদ্ধকে অনেক অনেক ধন্যবাদ নকটার্নাল অডিও হরর স্টেশনের সাথে যুক্ত হওয়ার জন্য। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে নকটার্নাল অডিও হরর স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের অনুবাদ, প্রযোজনা ও সাউন্ড ডিজাইনে আমি দেবপ্রিয়া আম্বুলি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আসরের প্রথম গল্প, বেনেট সার্ফের লেখা স্যাটিনের পোশাক। কয়েক বছর আগে নিউ ইয়র্কের লেখক মহলে একটা গল্প খুব সাড়া ফেলেছিল। গল্পটা হলো স্যাটিনের পোশাক পরা এক সুন্দরী মেয়েকে নিয়ে। আজ সেই কাহিনী শোনাবো আপনাদের। ছোট কুটিরের মতো দেখতে জঙ্গলের পাশে একটি বাড়ি। সেই বাড়ির এক ঘরে আয়নার দিকে তাকিয়ে বসে আছে বছর 20-21 একটি ফুটফুটে সুন্দর তরুণী, নামটা লিলি। আয়নার সামনে একটা মোমবাতি রাখা। সেই মোমবাতির আলোতে সে নিজের প্রতিচ্ছবির দিকে উদাস মনে তাকিয়ে। লিলির সৌন্দর্য সত্যি কোনো তাজা ফুলের সাথে তুলনা করবার মতোই। টানা টানা চোখ, লম্বা সরু নাক আর গোলাপি ঠোঁটে হালকা লালচে আভা। সেই সুন্দরী রমণী একটা নাচের আসরে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে, কিন্তু সে গরিব ঘরের। সেই নাচের আসর ছিল তার পক্ষে নতুন এক জগতের দরজার চাবির মতো। অভিজাত সমাজের সাথে মিশতে পারার এটা ছিল একটা বিরাট সুযোগ, হয়তো একমাত্র সুযোগ। হয়তো সেই আসরে তার সুশ্রী ধনী কোনো যুবকের সাথে পরিচয় হবে, তারপর আস্তে আস্তে সেই পরিচয় পরিণত হবে ভালোবাসায়, ঘনিষ্ঠতায়। হয়তো তারপর সেই যুবরাজ তাকে বিয়ের প্রস্তাব দেবে এবং চিরকালের জন্য এই বস্তির খুপড়ি থেকে উদ্ধার করে তাকে নিয়ে যাবে নিজের প্রাসাদে, নিজের অট্টালিকায়। সেই যুবরাজের যুবরাজ মহিষী হয়ে সে সুখে স্বাচ্ছন্দ্যে বাকি জীবনটুকু কাটাবে। আমন্ত্রণ পাওয়ার পর থেকেই লিলি এরকম অনেক খুশির কল্পনার জাল বুনতে লাগলো মনে মনে। কিন্তু এর মধ্যে একটা মুশকিল আছে। মুশকিলটা বেশ বড়সড় মুশকিলই বটে। এমন অভিজাত ধনীদের নাচের আসরে যাবার মতো পোশাক লিলির কাছে নেই। অনেক চিন্তা ভাবনা করেও সে এই সমস্যার সমাধান খুঁজে বার করতে পারল না। কোনো উপায় না পেয়ে একদিন সে বিষণ্ণ মুখে একজন বান্ধবীকে বলল সমস্যাটার কথা। সব শোনার পর বান্ধবীটি বলল, এটা আবার কোনো সমস্যা নাকি? এ তো কোনো ব্যাপারই না। কেনার কি প্রয়োজন? সেদিন সন্ধ্যার জন্য একটা পোশাক ভাড়া করলেই তো চলে। কোথায় এমন পোশাক ভাড়ায় পাওয়া যায়? আরে বন্ধকি দোকানে পাওয়া যায় তো এরকম পোশাক। অসুবিধায় পড়লে অনেক সময় লোক পোশাক পরিচ্ছদ বন্ধক রেখেও টাকা ধার করে থাকে। আমাদের বাড়ির কাছে এরকম একটা দোকান আছে। চল চল, তোকে আমি ওখানে নিয়ে যাই, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। তার পরের দিন বান্ধবীর সাথে মেয়েটি গেল সেই বন্ধকি দোকানে। দোকানে ঢোকা মাত্রই একটা স্যাটিনের সাদা রঙের চমৎকার পোশাকে তার নজর পড়ল। আর কি সৌভাগ্য, সেই পোশাকখানি ভাড়াও পাওয়া গেল। দু একটা জায়গায় একটু পিনের কারসাজি করলেই সাদা স্যাটিনের সেই গাউনটা মেয়েটিকে চমৎকার মানাবে। আর তার ভাড়াও এমন কিছু বেশি নয়। খুশি হয়ে বান্ধবীকে জড়িয়ে ধরল লিলি। দোকানিকে কিছু টাকা অগ্রিম দিয়ে নির্দিষ্ট সন্ধ্যার জন্য স্যাটিনের পোশাকটা ভাড়া করে নিল সে। সাদা স্যাটিনের সেই চমৎকার গাউনটা পরে লিলি নির্দিষ্ট দিন সন্ধ্যাবেলায় সেই নাচের আসরে উপস্থিত হলো। লিলিকে দেখতে এমনিতেই সুন্দর, তার উপরে সুন্দর সাদা পোশাকটি পরায় ওর সৌন্দর্য যেন সে রাত আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আসরের বাকি সব মেয়েদের ম্লান করে দিয়ে সে ঝলমল করতে লাগলো। লিলি আসবার পর থেকেই যেন একটা সাড়া পড়ে গেল রাতের আসরে। অনেক তরুণ যুবকই ওর সঙ্গে নাচবার জন্য হাত বাড়ালো।
লিলি কাউকেই ফিরিয়ে দিতে চাইল না। ঠিক করল সব কটি যুবকের সঙ্গেই সে একের পর এক নাচবে। আজ তার ভাগ্য খুলেছে, একটা অন্য পৃথিবীর দরজা যেন খুলে গিয়েছে তার সামনে। একের পর এক সুদর্শন যুবকের সঙ্গে নেচে চলল লিলি। সময় যেন পাখা মেলে উড়ে যেতে লাগলো। সন্ধে শেষ হলো, রাত নামলো। রাত এগিয়ে চলল গভীরতার দিকে। নেচে নেচে ক্লান্ত হয়ে পড়ল লিলি। কিন্তু শুধু কি ক্লান্তি, তার সঙ্গে কেমন একটা যেন বমি বমি ভাব, মাথায় অসহ্য যন্ত্রণা। লিলির মনে হলো সে বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে। তার পক্ষে যতক্ষণ সম্ভব ছিল সেই অস্বস্তিকর ভাবটার সাথে লড়াই করতে থাকে। ভাবল কিছুক্ষণ পরেই হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, অস্বস্তিটা বেড়েই চলল। শেষ পর্যন্ত আর না পেরে লিলি দুটি নাচের মাঝখানের বিরতিতে চুপিসারে বেরিয়ে এলো আসর থেকে। তার সমস্ত শরীর তখন টলছে আর কাঁপছে। বাইরে তখন ঠান্ডা মৃদু হাওয়া বইছে, কিন্তু এই মুক্ত বাতাসও ওর অস্বস্তি কমল না। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। দু হাতে কানের পাশটা চেপে ধরল সে। কি যেন একটা ফিসফিস আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো তার মাথার ভেতর। বেশ কিছুক্ষণ বাইরে মুক্ত বাতাসে বসবার পরও তার শরীর ভালো হলো না। গা গুলিয়ে ওঠার অস্বস্তিটাও আরও তীব্র হচ্ছে এক একটা চালিত মুহূর্তের সাথে। কোনো রকমে একখানা গাড়ি ধরে সে নিজের বাড়ি ফিরে এলো। কি করে যে সেই টলমল পায়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি বেয়ে নিজের ঘরে ঢুকলো তা সে নিজেই জানে না। ঘরে ঢোকা মাত্রই পোশাক না ছেড়েই লিলি বিছানায় লুটিয়ে পড়ল। বমি বমি ভাবটা আরও বেড়ে গেছে মাথার অসহ্য যন্ত্রণা। আচ্ছন্ন অবস্থায়ও ওর যন্ত্রণা কাতর মাথার ভেতর থেকে যেন একটা অপার্থিব কণ্ঠস্বর ক্রমাগত বাজতে লাগলো। সে শুনতে পেল ফিসফিসে নারী কণ্ঠে কে যেন তার কানের কাছে বলছে, কি বিভৎস, কি ভয়ঙ্কর, কি তিক্ত সেই কণ্ঠস্বর। সেই অমানুষিক কণ্ঠস্বর লিলির ছোট কামরায় প্রতিধ্বনিত হতে লাগলো। পরদিন সকালে বিছানার ওপর পাওয়া গেল লিলির মৃতদেহ। এই অস্বাভাবিক মৃত্যু দেখে পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে পড়ল। তারপর দেহ পাঠানো হলো পোস্টমর্টেমের জন্য। তদন্তে এই তথ্য বেরোলো যে মৃতদেহ সংরক্ষণের তরল পদার্থ শরীরে ঢুকে লিলির সমস্ত দেহ বিষাক্ত করে দেয় এবং তাতেই তার এই ভয়াবহ মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন উঠল, এরকম বিষাক্ত তরল পদার্থ তার শরীরে ঢুকলো কি করে? তদন্তে প্রকাশ পেল যে ঢুকেছে সাদা স্যাটিনের গাউনটা থেকে। কারণ পরীক্ষা করে দেখা গেল ওই গাউনের গায়ে ওই তরল পদার্থটা লাগানো ছিল। নাচতে নাচতে লিলির শরীর যখন খুব গরম হয়ে যায় তখন শরীরের রোমকূপের পথে বিষ ঢুকে গিয়েছিল তার দেহের মধ্যে। কিন্তু কেন গাউনে মৃতদেহ সংরক্ষণের তরল পদার্থ মাখানো থাকবে? মেয়েটি কোথা থেকেই বা এই গাউনটা পেয়েছিল? শেষমেশ লিলির সেই বান্ধবীর কাছ থেকেই তার উত্তর পাওয়া গেল। সে বন্ধকি কারবারির ঠিকানা দিল পুলিশকে। ঠিকানা পাওয়ার পর পুলিশ সেখানে যেতে আর দেরি করল না। তদন্তকারী এক অফিসার দোকানিকে প্রশ্ন করলেন, এই গাউনটা চেনেন? হ্যাঁ, এটা তো আমার দোকানেরই জিনিস। আচ্ছা, এই গাউনটা কি দুদিন আগে একটি মেয়ের কাছে বিক্রি করেছিলেন? না, বিক্রি করিনি, ভাড়া দিয়েছিলাম। কোথা থেকে জোগাড় করলেন এই গাউনটা? তা বলতে পারবো না, কত রকমই তো জিনিস দোকানে আসে।
সে কি, কে কি বন্ধক রাখছে খাতাপত্রে তার হিসাব রাখেন না? লিখে রাখি তো, তবে তবে যতদূর মনে পড়ছে ওটা বন্ধকি জিনিস না, আমি কিনেছিলাম পোশাকটা। কিনেছিলেন? কার কাছ থেকে? কোনো উত্তর না দিয়ে দোকানি চুপ করে রইল। চুপ করে যাবেন না, এর সঙ্গে একটা ভয়াবহ মৃত্যুর প্রশ্ন জড়িয়ে আছে। মৃত্যুর প্রশ্ন? হ্যাঁ, যেই মেয়েটিকে আপনি পোশাক ভাড়া দিয়েছিলেন সে মারা গেছে। তার মৃত্যুর কারণ ছিল বিষ, আর সেই বিষ পাওয়া গিয়েছে এই পোশাকে। তা শুনে দোকানির মুখ মুহূর্তে বিমর্ষ হয়ে গেল। পুলিশ অফিসার কড়া গলায় আবার বললেন, বলুন, কার কাছ থেকে এই গাউনটা কিনেছিলেন? আপনি এখন চুপ করে থাকলেও ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস আপনাকে ছেড়ে দেবে না কিন্তু। দোকানি এবার সত্যিই ঘাবড়ে গেল। অফিসারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় সে বলল, পোশাকটা আমি কিনেছিলাম একজন আন্ডারটেকারের সহকারীর কাছ থেকে। কফিনের ডালায় পেরেক পুতবার ঠিক আগে সে গাউনটা ওই মৃতদেহ থেকে খুলে দিয়েছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন বেনেট সার্ফের লেখা স্যাটিনের পোশাক। এখন শুরু হতে চলেছে আমাদের আজকের আসরের দ্বিতীয় গল্প, বেনেট সার্ফের লেখা রাতের অতিথি। মাথার ওপর তারা জল জল আকাশ, সেই আকাশে আজ চাঁদ নেই। একজন পথিক সেই অন্ধকার পথ দিয়ে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থানের দিকে। তারার মিটমিটে আলো সেই পথের অন্ধকার দূর করতে পারেনি। রাস্তার দুপাশে লম্বা লম্বা ঘন গাছপালা, তার ফলে পথের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠেছে। তারই মাঝে পথিক হেঁটে চলেছে ক্লান্ত পায়ে। তাকে এখনো অনেকটা পথ যেতে হবে। লোকটা একটু ভীতু প্রকৃতির। একেই অন্ধকার, তার উপরে নির্জন নিশ্চুপ বনপথ, ফলে ওর ভয়টা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। গা ছমছম করছে তার। কি নির্জন পথ, একটা লোকও দেখা যাচ্ছে না রাস্তায়। অথচ রাত কিন্তু এমন কিছু বেশি হয়নি। কি আর করা যাবে, এ তো শহর নয়, এ পাড়াগা। এখানে সন্ধ্যা শেষ হতে না হতেই গভীর রাত নেমে আসে। হঠাৎ উল্টো দিক থেকে আসা একটা লোকের সঙ্গে পথিকের ধাক্কা লাগলো। চমকে গেল সে। কি আশ্চর্য, লোকটা আবার হঠাৎ কোথা থেকে উদয় হলো? অন্ধকারে পথিকের চোখ মোটামুটি সয়ে গিয়েছিল। তারার আলোয়ও আবছাভাবে পথ সে দেখতে পাচ্ছিল, কিন্তু এই লোকটার আশা তো সে দেখেনি। ধাক্কা লাগায় পথিক চমকে গিয়েছিল। প্রথম চমকটা কাটবার পর সে বলল, বাবা, আপনি মশাই খুব ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি তো ভাবলাম এই নির্জন নিশ্চুপ অন্ধকার পথে একটা ভূতের সঙ্গে বুঝেই আমার ধাক্কা লেগে গেল। সত্যি মশাই, আপনি খুব চমকে দিয়েছিলেন আমাকে। তাই বুঝি? অদ্ভুত এক গলার স্বরে আগন্তুক বলল। এমনি করেই তো লোকে ভয় পায়, আমি তো আপনাকে ভূতই ভেবেছিলাম। তা আপনার ধারণাটা পাল্টালো কি করে? এখনই বা কি করে ভাবছেন যে আমি ভূত নই? পরক্ষণেই বিমূঢ় পথিকের বিস্ফারিত চোখের সামনে আধার রাতের কালো ঘন অন্ধকারে আগন্তুক হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শুনছিলেন বেনেট সার্ফের লেখা রাতের অতিথি। আজকের আসর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নকটার্নাল অডিও হরর স্টেশন চ্যানেলটিকে।
আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটি নতুন গল্পের আসরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।